আজ আমি রসায়ন শিক্ষক আশিস কুমার রায়চৌধুরী, সহকারী অধ্যাপক বিনোদপুর ডিগ্রি কলেজ। গত ক্লাসে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমি রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়ন দ্বিতীয় অধ্যায়ের কোয়ান্টাম রসায়ন সম্পর্কে আলোচনা করব। কোয়ান্টাম সংখ্যা, গুণগত রসায়নে কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আলোচনা করব। কোয়ান্টাম সংখ্যা কি? একটা প্রশ্ন হলো কোয়ান্টাম সংখ্যা কি? একটি ইলেকট্রনের পূর্ণ পরিচিতির জন্য চার প্রকার কোয়ান্টাম সংখ্যা তাৎপর্য और গুরুত্ব ব্যাখ্যা করো। কোয়ান্টাম সংখ্যা কি? প্রিয় শিক্ষার্থীরা, কোয়ান্টাম সংখ্যা বলতে কোনো একটা ইলেকট্রন কোনো বিশেষ মুহূর্তে কোন শক্তি স্তরের কোন উপস্তরে থেকে কিভাবে বিন্যস্ত থেকে নিউক্লিয়াসের চারদিকে ঘুরছে, তার ঘূর্ণনের দিক কেমন, এই চার প্রকার সংখ্যা সম্পর্কে জানা যাবে যে সংখ্যার সাহায্যে, সেটা হলো কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রন কক্ষপথের আকার, সহকারী কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রন কক্ষপথের আকৃতি, ম্যাগনেটিক বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রনের বিন্যাস প্রকরণ অর্থাৎ অরবিটালের সংখ্যা, এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রন যখন নিউক্লিয়াস চারদিকে ঘোরে তখন সে নিজ অক্ষের উপর যে পাক খায় সেটা কি ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে ঘোরে। এই চার প্রকার মান সম্পর্কে জানা যাবে যে সংখ্যা দ্বারা, সেটাকেই বলা হবে কোয়ান্টাম সংখ্যা। তাহলে কোয়ান্টাম সংখ্যা হলো একটা পরমাণুতে ইলেকট্রনের পূর্ণ পরিচিতির জন্য এই চার প্রকার কোয়ান্টাম সংখ্যার মান আমাদের জানা অপরিহার্য। চার প্রকার কোয়ান্টাম সংখ্যার মধ্যে প্রথমেই প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কি? ইলেকট্রন নিউক্লিয়াসের চতুর্দিকে কোন শক্তি স্তরে থেকে সে ঘুরছে তা যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হচ্ছে সেটাকে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা বলি বা বলবো। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা সূচিত করা হয়। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা সূচিত করা হয়। অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা একটি শক্তি স্তর নির্দেশ করে। n = যদি 1 হয় তাহলে শক্তি স্তর বা শেল বা কক্ষপথ হবে এল শেল, বা n = 1 হলে n = 1 হয়, যদি n = 1 হয়
তাহলে শক্তি স্তর বা শেল বা কক্ষপথ হবে এল। যদি n = 2 হয় তাহলে শক্তি স্তর বা শেল বা কক্ষপথ হবে, ভুল লিখছি, কে শেল, প্রথমটা কে, তারপরেরটা এল শেল। n = 3 হলে শক্তি স্তর হবে এম শেল, n = 4 হলে শক্তি স্তর হবে এন শেল। প্রিয় শিক্ষার্থীরা, অরবিট বা কক্ষপথ বা যেটা আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা বলি, n = যদি 1 হয় তাহলে শক্তি স্তর বা শেল বা কক্ষপথ হবে কে, এটাকে আমরা অরবিটও বলি, অরবিট, এটাকে ইংরেজিতে অরবিটও বলা যাবে, এল অরবিট। n = 2 হলে শক্তি স্তর শেল বা কক্ষপথ হবে এল শেল, n = 3 হলে এম শেল, n = 4 হলে এন শেল বা কক্ষপথ বোঝায়। অর্থাৎ নিউক্লিয়াস থেকে, এই যে কেন্দ্র থেকে যতই দূরত্ব যাচ্ছে বেড়ে ততই শক্তি স্তরের মান n = 1, n = 2, n = 3, n = 4। তাহলে এগুলো প্রত্যেকটাই এক একটা শেল বা শক্তি স্তর নির্দেশ করতেছে। কেন্দ্র থেকে যতই দূরে যাওয়া যাচ্ছে ততই কক্ষপথের আকার বাড়ছে। তাহলে প্রথমটা এখানে আমরা n = 1 হলে এটা কে শেল, এটা এল শেল, এটা এম শেল, এটা এন শেল, এটা বোঝাবো। অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রন কক্ষপথের আকার নির্দেশ করে, এটা ইলেকট্রন কক্ষপথের আকার নির্দেশ করে। এবার আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা শিখব। সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা কোনো বিশেষ মুহূর্তে ইলেকট্রন কোন শক্তি স্তরে কোন উপস্তরে থেকে ঘুরছে তা প্রকাশ করার জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা সূচিত করা হয়। এল এর মান, তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটিকে এল দ্বারা সূচিত করা হয়। এল এর মান 0 সহ n-1 পর্যন্ত হতে পারে। আচ্ছা, এটি ইলেকট্রন কক্ষপথের আকৃতি নির্দেশ করে। এটি ইলেকট্রন কক্ষপথের, অর্থাৎ এলটা সহকারী কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে ইলেকট্রন কক্ষপথের আকৃতি নির্দেশ করে। ইলেকট্রন কক্ষপথের আকৃতি, ইলেকট্রন কক্ষপথ বা উপশক্তি স্তর, এটা দেখতে কেমন সেটা নির্দেশ করতেছে। আচ্ছা, এখন এই এল এর মানের উপর আমরা এল এর মানের কোন কোন অরবিটাল সম্ভব আর কোন কোনগুলো অসম্ভব সেটা আমরা ব্যাখ্যা করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো কী করে এন এর বিভিন্ন মানের জন্য এল এর মানগুলো আসে, অর্থাৎ বিভিন্ন শক্তি স্তরে এল এর কোন কোন মান আসবে সেটা আমরা দেখি।
n ইকুয়াল টু 1 হলে, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি n ইকুয়াল টু 1 হলে সহকারী কোয়ান্টাম সংখ্যা l ইকুয়াল টু 0 হবে, কারণ আমরা জানি l এর মান 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে n এর মান 1 বসালে l এর মান 0 হবে, এবং l যদি 0 হয়, l ইকুয়াল টু 0 হলে শক্তি স্তর বা অরবিটাল হবে l এর মান 0-র জন্যে s উপশক্তি স্তর বা অরবিটাল হবে, তাহলে অরবিটাল হবে s। অতএব 1 নং শক্তি স্তরে উপশক্তি স্তর বা অরবিটালটি হবে 1 নম্বরের থেকে আসতেছে 1, আর যেহেতু l এর মান 0 হলে s উপশক্তি স্তর হচ্ছে, তাহলে 1 নম্বর শক্তি স্তরের উপশক্তি স্তর বা অরবিটাল হবে 1s। প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করো যে n যদি 1 হয় তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান l0 হয়, কারণ এখানে 1 বসানো হয়েছে, তাহলে l এর মান 0 পাবে। l0 হলে উপশক্তি স্তর বা অরবিটাল হবে s। তাহলে 1 নম্বর শক্তি স্তরের উপশক্তি স্তর বা অরবিটালটি হবে 1s। এখানে 1sই শুধু সম্ভব হবে, কারণ এই মান থেকে আমরা দেখলাম 1p 1d 1f অরবিটাল অসম্ভব বা সম্ভব না। এবার একইভাবে যদি আমরা n ইকুয়াল টু 2 ধরি, তাহলে n ইকুয়াল টু 2 হলে সহকারী কোয়ান্টাম সংখ্যা হবে 2। যদি এখানে বসাই, 2 বসালে 1, 0 আর 1, 0 সহ, তাহলে হবে 0 ও 1 হবে, অর্থাৎ দুটো মান পাওয়া যাবে। তাই l এর মান 0 হলে উপশক্তি স্তর বা অরবিটাল হবে s, আর l এর মান 1 হলে উপশক্তি স্তর বা অরবিটাল হবে p। তাহলে 2 নম্বর শক্তি স্তরের, 2 নং শক্তি স্তরের উপশক্তি স্তর বা অরবিটালটি হবে, অরবিটাল দুটি, এখানে দুটো হবে, অরবিটাল দুটি হবে 2s ও 2p। 2s কারণ l ইকুয়াল টু 0 হলে s আর l ইকুয়াল টু 1 হলে p। তার মানে 2 নম্বর শক্তি স্তরের উপশক্তি স্তর অরবিটাল দুটো হবে 2, প্রধান শক্তি স্তরের 2 আর উপশক্তি স্তরের s মিলে 2s অরবিটাল, আর প্রধান শক্তি স্তরের 2 আর p এর মান মিলে 2p অরবিটাল। অর্থাৎ 2 নম্বর শক্তি স্তরে 2s এবং 2p এই দুটো অরবিটাল সম্ভব। এইটা যদি 2 নম্বর শক্তি স্তরে যদি প্রশ্ন বলে যে 2d অরবিটাল সম্ভব কিনা, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এইটুকু লিখব। n এর মান 2 হলে এখান থেকে এইটুকু অংশ আমরা লিখব। লিখার পরে আমরা এখানে লক্ষ্য করলাম 2s এবং 2p এই দুটো অরবিটাল সম্ভব। তাহলে এখানে সম্ভব হলো 2s অরবিটাল, অতএব 2s সম্ভব, 2p সম্ভব, কিন্তু 2d বা 2f এর নাম এখানে আসে নাই, অতএব 2d অরবিটাল অসম্ভব, 2f অরবিটালও এখানে অসম্ভব। এবার আমরা লক্ষ্য করি n যদি 3 হয়, n যদি 3 হলে
তাহলে এল এর মান পাবে 3 হলে 0 1 2 0 1 ও 2, এই 0 1 আর 2 এই তিনটে মান হবে। ওই যে এখানে মান বসালে এল এর মান 0 হলে উপশক্তি স্তর বা অরবিটাল হবে এস, এল এর মান 1 হলে উপশক্তি স্তর বা অরবিটাল হবে পি, এল এর মান 2 হলে উপশক্তি স্তর বা অরবিটাল হবে ডি। অতএব 3 নং শক্তি স্তরের 3 নং শক্তি স্তরের উপশক্তি স্তর বা অরবিটাল তিনটি হবে 3 নম্বর শক্তি স্তর, যেহেতু প্রধান শক্তি স্তর তাহলে উপশক্তি স্তর অরবিটাল হবে 3s 3p ও 3d। এই যে 3s 3p 3d তিনটে মান, তাহলে 3 নম্বর শক্তি স্তরের উপশক্তি স্তর বা অরবিটাল তিনটি হবে 3s 3p 3d। অতএব 3s অরবিটাল এখানে সম্ভব, 3p অরবিটাল সম্ভব, 3d অরবিটালও সম্ভব, কিন্তু এখানে 3f এর কোনো কথা লেখা নেই, আসে নাই, এই মানের ভিতর 3f আসে না, অতএব 3f অরবিটাল অসম্ভব। একইভাবে যদি আমরা n এর মান 4 এখানে বসাই, n = 4 হলে সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান 4 হলে 0 1 2 ও 3 হবে, তিনটে মান পাওয়া যায়। 0 হলে উপশক্তি স্তর বা অরবিটাল হবে s, 1 হলে উপশক্তি স্তর বা অরবিটাল হবে p, 2 হলে d, সর্বশেষ l = 3 হলে উপশক্তি স্তর বা অরবিটাল হবে f। হ্যাঁ, অতএব 4 নম্বর শক্তি স্তরের উপশক্তি স্তর বা অরবিটাল 4টি হবে 4s 4p 4d ও 4f। 4 নং শক্তি স্তরের উপশক্তি স্তর বা অরবিটাল 4টি হবে 4s 4p 4d 4f। এটা অর্থাৎ এক্ষেত্রে 4s সম্ভব, 4p সম্ভব, 4d অরবিটাল সম্ভব, 4f অরবিটাল সম্ভব 4-এর ক্ষেত্রে। এই তাহলে এটা সহকারী কোয়ান্টাম সংখ্যার থেকে আমরা লক্ষ্য করি যে n এর প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর কোন কোন মানের জন্য এক্ষেত্রে কোন কোন উপস্তর এখানে আসবে সেটা আমরা এখানে পেতে পারি। এবার আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানব। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা ম্যাগনেটিক চুম্বকীয় বা ম্যাগনেট চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে প্রিয় শিক্ষার্থীরা ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কেন সৃষ্টি হচ্ছে? আমরা জানি যে ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারদিকে ঘোরে তখন ধনাত্মক চার্জ বিশিষ্ট কেন্দ্রের সাথে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন ঘোরার ফলে ওখানে একটা আকর্ষণ তৈরি হয়, অর্থাৎ বিদ্যুৎ ক্ষেত্র সৃষ্টি হয়।
আর ইলেকট্রনের ঘূর্ণনের ফলে যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়, সুতরাং এখানে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বকীয় ক্ষেত্র দুটোর মিথস্ক্রিয়ার ফলে বা মিলিত ক্রিয়ার ফলে দেখা যাচ্ছে ইলেকট্রন কক্ষপথের বিভিন্ন দিক স্থিতি বা ওরিয়েন্টেশন ঘটে। এই ওরিয়েন্টেশন অর্থাৎ অরবিটাল সংখ্যা ব্যাখ্যা করার জন্য ম্যাগনেটিক বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয়। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে এম দ্বারা সূচিত করা হয়। এম দ্বারা সূচিত করা হয় এটি ইলেকট্রন কক্ষপথের বিভিন্ন কক্ষপথে উপস্থিত অরবিটাল সংখ্যা নির্দেশ করে। ইলেকট্রন কক্ষপথে উপস্থিত অরবিটাল সংখ্যা নির্দেশ করতেছেন। এখান থেকে আমরা অরবিটাল সংখ্যা পেতে পারি। তাহলে আমরা এন, এল, এম এর বা স্পিনের বিভিন্ন মান এখান থেকে জানা যায়। প্রধান কোয়ান্টাম সংখ্যা এন, এর মান 1, 2, 3, 1, 7। সহকারী প্রধান কোয়ান্টামের সহকারী কোয়ান্টাম সংখ্যা কোয়ান্টাম সংখ্যা L = 0 থেকে n-1 পর্যন্ত। অরবিটাল চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m-l থেকে 0 হয়ে +l পর্যন্ত। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা স্পিন কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রন বিন্যাস। আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা n = যদি 1 পাই, n এখানে 1 নম্বর শক্তি স্তর, n = 1, যদি 1 হয় তাহলে l এর মান 0 হবে এই ফর্মুলা অনুসারে। আর এইটা হলে অরবিটাল হবে 1s, n এর জন্য 1, 0 এর জন্য s, তাহলে m এর মানটাও 0 হবে, কারণ l এর মান 0 হলে m এর মান 0 হবে। আচ্ছা, আর m এর যে কোনো মানের জন্যই একটা অরবিটাল নির্দেশ করে। তাহলে এখানে m এর মান 0, তার মানে অরবিটাল সংখ্যা একটা। আবার আমরা জানি একটা অরবিটালে বিপরীত স্পিন বিশিষ্ট দুটো বেশি ইলেকট্রন থাকে না। তাহলে যেহেতু একটা অরবিটাল আছে তাহলে ইলেকট্রন থাকবে 2টা। একটা ইলেকট্রন প্লাস স্পিন +1/2 আর একটা -1/2। তাহলে যেহেতু ইলেকট্রন দুটো থাকবে তাদের বিন্যাস হবে 1 নম্বর শক্তি স্তর ns2। n = 2 হলে l এর মান আসবে 2 বসাই, তাহলে 0 সহ মানটা হবে 0 থেকে 0 আর 1। 0 হলে s উপস্তর, তাহলে এখানে হবে 2s, 1 হলে হবে p,
তাহলে এখানে 2p, যেহেতু আমরা 2 নম্বর শক্তি স্তর নিয়ে কথা বলছি। আচ্ছা, তাহলে 0 হলে 2s আর 1 হলে এল এর মান 1 হলে p উপশক্তি স্তর হবে, তাহলে এটা 2p। এবার এল এর মান 0 যদি বসাই তাহলে এম এর মান 0, এল এর মান যদি 1 বসাই এই 1, তাহলে এখানে 3টে মান -1 0 +1 3টে মান পাওয়া যাবে। তার মানে এখানে অরবিটাল হবে একটা, এখানে হবে 3টা। তাহলে একটা অরবিটালে বিপরীত স্পিন বিশিষ্ট 2টো ইলেকট্রন থাকবে, আর 3টে অরবিটালে, এখানে যেহেতু অরবিটাল 3টে অরবিটালে +12 × -12 6টা ইলেকট্রন থাকবে। একটা অরবিটালে ইলেকট্রন সংখ্যা 2টো। তাহলে এখানে 2টো ইলেকট্রনের বিন্যাসটা হবে 2s2, এখানে 3টে, অর্থাৎ p অরবিটালে 3টে, 3 দুগুণে 6টা ইলেকট্রন থাকবে। n = 3 হলে এল এর মান 0 1 2 হবে, 0 হলে s, অর্থাৎ এখানে 3s হবে, 1 এর জন্য 3p হবে, 2-র জন্য 3d হবে। আচ্ছা, এবং এল এর মান যদি এখানে বসানো হয়, 0 বসালে 0 পাওয়া যায়, 1 বসালে -1 0 +1 পাওয়া যায়, ডি এর মান যদি এখানে বসানো হয় তাহলে -2 থেকে +2 পর্যন্ত, -2 -1 0 +1 +2। তাহলে এখানে একটা অরবিটাল 2টো ইলেকট্রন পাওয়া যাবে, স্পিন 8, 3টে, 3 গুণ +12 -12 3টে অরবিটাল, তাহলে +12 -12 একটা অরবিটালে 2টো ইলেকট্রন থাকবে 3টে। আর এখানে 5টা অরবিটাল, 5টা অরবিটালে 5 গুণ +12 -12 10টা ইলেকট্রন থাকবে। তাহলে এদের বিন্যাস হবে, যেহেতু এটা 3 নম্বর শক্তি স্তর, তাহলে এখানে হবে 3s2, এখানে 6টার জন্য 3p6, এখানে 10টার জন্য 3d10। সর্বশেষ চতুর্থ শক্তি স্তরের ক্ষেত্রে n = যদি 4 হয়, তাহলে এল এর মান 0 1 2 3 এইটা হবে। তাহলে এইটার জন্য 4s, এইটা 4p 4d 4f এইটা হবে। এইটা 4টে মান পাওয়া যাবে। 0 হলে n এর মান যদি 0 হয়, তাহলে আমার এখানে m এর মান 0 আসবে, p এর জন্য -1 0 +1 আসবে, d এর জন্য -2 -1 0 +1 +2 আসবে। আচ্ছা, f এর জন্য -3 -2 -1 0 +1 +2 +3, অর্থাৎ এখানে অরবিটাল সংখ্যা হবে একটা, ইলেকট্রন হবে +12 -12, এইটা 3টে অরবিটালে 3 × +12 -12, 5টা অরবিটালে 5 10টা ইলেকট্রন থাকবে, এইটা 8, আর 7টা 7 × +12 -12। তাহলে এখানে ইলেকট্রন হবে এখানে হবে 4s2 4p6 4d10 4f14। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এর আগে লক্ষ্য করেছ, মুখস্থ ছিল যখন তোমরা এসএসসিতে পড়তে, তখন যে প্রথম শক্তি স্তরে 2টো ইলেকট্রন থাকে, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তৃতীয় শক্তি স্তরে 18টা, চতুর্থ শক্তি স্তরে 32টা ইলেকট্রন থাকে। এটা তোমাদের মুখস্থ ছিল। আজ কি করে কোন শক্তি স্তরের উপশক্তি স্তর, এই যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যার মান থেকে দেখা গেল কিভাবে আসলে এই ইলেকট্রন সংখ্যা 1 নম্বরে 2টো, 2 নম্বর শক্তি স্তরে 8টা, 3 নম্বর শক্তি স্তরে 18টা, চতুর্থ শক্তি স্তরে 32টা থাকে।
তার পুরোপুরি হিসাব দেখানো হলো। এটাই মূলত ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চুম্বক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা অরবিটাল সংখ্যা জানলাম, আর অরবিটাল জানলে সেখান থেকে আমরা ইলেকট্রন সংখ্যা বিন্যাস, ইলেকট্রন বিন্যাস এগুলো জানতে পারলাম। সর্বশেষ চতুর্থ কোয়ান্টাম সংখ্যা স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যার কথা বলতে গেলে প্রথমে বলতে হয় ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারদিকে ঘোরে তখন সে নিজ অক্ষের উপর একবার ঘড়ি কাঁটার দিকে একবার বিপরীত দিকে এরকম পাক খেতে থাকে। এই জন্যই তার ঘড়ি কাঁটার দিকের ঘূর্ণনকে প্লাস হাফ আর বিপরীত দিকের ঘূর্ণনকে মাইনাস হাফ দ্বারা প্রকাশ করা হয়েছে। অর্থাৎ ইলেকট্রন নিউক্লিয়াস চারদিকে ঘোরার সময় নিজ অক্ষের উপর একবার ঘড়ি কাঁটার দিকে একবার বিপরীত দিকে পাক খায়, সেটার জন্যই প্লাস হাফ মাইনাস হাফ প্রকাশ করা হয়েছে। এটা হলো স্পিন কোয়ান্টাম সংখ্যা। সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করলে যে উপরের কথার সাথে সঙ্গতিপূর্ণ যে একটা ইলেকট্রনের পূর্ণ পরিচিতির জন্য আমাদের 4 প্রকার কোয়ান্টাম সংখ্যার মান জানতে হবে, যেটা ধারাবাহিকভাবে উপস্থাপিত হলো। প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা। তোমরা এই বিষয়টা আজকে বাসায় বিশদভাবে এই চার্টের সাথে বই পড়ে বিষয়টা সম্বন্ধে সম্যক ধারণা নেবে। এই বিষয়ে যদি পরবর্তীতে কোনো প্রশ্ন থাকে আমরা পরবর্তী ক্লাসে এর সমাধান দেব। আশা করি তোমরা এই বিষয় সম্পর্কে ধারণা হয়ে গেছে তোমাদের। আমরা পরবর্তীতে এই বিষয়ের আলোকে ইলেকট্রন বিন্যাস দেখিয়ে কি করে তার জন্য 4 প্রকার কোয়ান্টাম সংখ্যার মান বের করা যায় আমরা পরবর্তী ক্লাসে সেটা দেখব। আমি এই বলেই আমার আজকের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।